প্রিয় ছাত্রছাত্রীরা, আমি জীবের জনন এই অধ্যায়ে তৃতীয় পর্ব এবার শুরু করছি। গত পর্বে আমরা অযৌন জননের প্রকারভেদগুলি নিয়ে আলোচনা করেছিলাম। এখন কয়েকটি প্রশ্ন বলছি, সেগুলো তোমরা আগে একটু লিখে নাও। অযৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। অযৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। অযৌন জননের সুবিধা ও অসুবিধা এগুলো তোমরা অন্য ক্লাসে পড়ে এসেছো এবং এগুলো অত্যন্ত সহজ, বোঝানোর মতো তেমন কিছু নেই। তোমরা টেক্সট বই 19 পেজে রয়েছে, সংখ্যার 19 পেজে, এটা দেখে নিও। সুবিধা কী, অসুবিধা কী, প্রধান যে সুবিধা অসুবিধাগুলো আমাদের মেনশন অবশ্যই করবে সেটা একটু বলে দিই। যে সুবিধা হলো একটি জনিত্রী জীব হলেই হয়ে যায় এবং জনিত্রীর মতো হুবহু বৈশিষ্ট্যযুক্ত হয় এবং অসংখ্য অপত্য অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়, এগুলো সুবিধা। আর অসুবিধের মধ্যে অন্যতম হচ্ছে যে এদের মধ্যে যেহেতু এরা জনিত্রী অনুরূপ অপত্য হয়, তাই ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় না। আর ভেদ যদি সৃষ্টি না হয় তাহলে তাদের অভিযোজিত হওয়ার সম্ভাবনাও যেমন কম থাকে, একই সঙ্গে বিবর্তনে অর্থাৎ নতুন প্রজাতি সৃষ্টিতে কোনো ভূমিকা পালন করে না। এগুলোই হচ্ছে সুবিধা আর অসুবিধার দিক। এছাড়া আরেকটি কোয়েশ্চেন বলছি, সেটা লেখো পার্থক্য। সেটা হলো দ্বিবিভাজন ও বহু বিভাজন। এটা একটু আগে রয়েছে। দ্বিবিভাজন ও বহু বিভাজনের পার্থক্য, 2-3টে পার্থক্য বইয়ে রয়েছে, যেটুকু যে কটি রয়েছে ওটাই পড়ে নেবে। আরেকটি পার্থক্য দ্বিবিভাজন ও কোরকোদ্গম। দ্বিবিভাজন ও কোরকোদ্গম বা মুকুলোদ্গম, এই পার্থক্যটা, এটাও 2-3টে পার্থক্য আছে বইয়ে, ওটা দেখে নেবে। এরপরে যে কোয়েশ্চেনটা আমি বলবো সেটা হলো অঙ্গজ জনন কাকে বলে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন কাকে বলে, আর প্রাকৃতিক অঙ্গজ জননের প্রকারভেদগুলি উদাহরণ সহ আলোচনা করো। প্রাকৃতিক অঙ্গজ জননের প্রকারভেদগুলি উদাহরণ সহ আলোচনা করো। প্রশ্নটা লিখেছো? তো অঙ্গজ জনন জানো, এটা কেবলমাত্র উদ্ভিদেরই হয়। উদ্ভিদের দেহের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে সেখান থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলে অঙ্গজ জনন। অঙ্গজ জনন দুরকম হয়, প্রাকৃতিক এবং কৃত্রিম। কৃত্রিমটা আমরা পরের পর্বে আলোচনা করব, এখন প্রাকৃতিক পর্ব নিয়ে আলোচনা করব, প্রাকৃতিক অঙ্গজ জনন। এখানে যে বিষয়গুলো রয়েছে যেগুলো, তার মধ্যে বেশ কিছু অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি আগে, সুতরাং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। যেমন তোমরা দেখো বইয়ে দ্বিবিভাজন, এটা আলোচনা হয়ে গিয়েছে। কোরকোদ্গম, এটাও আমরা আলোচনা করেছি আগের পর্বে। এই দুটো পয়েন্ট খণ্ডীভব 4 নম্বরে রয়েছে। টরুলা দশা, এটা পড়তেও পারো। টরুলা দশা এটা মিউকরের ক্ষেত্রে কখনো দেখা যায় শর্করা মাধ্যম, মানে মিডিয়াতে যদি শর্করা থাকে কালচার মিডিয়ামে, তাহলে সেক্ষেত্রে মিউকর নামক যে ছত্রাক রয়েছে, তা যে হাইফাগুলো সেগুলো খণ্ডিত খণ্ডিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার অনেক কোষ তৈরি করে, যেগুলোকে টরুলা দশা বলে। এছাড়া রয়েছে অস্থানিক মুকুলের মাধ্যমে। আচ্ছা, গেমা কথাটা এখানে রয়েছে, এটাও তোমরা একটু দেখে রাখবে। গেমা, এটা আমরা ফার্নের ক্ষেত্রে পড়ে এসেছি। ফার্নে গেমা কাপ, মার্কেনসিয়া নামক যে ব্রায়োফাইটা রয়েছে, ফার্ন নয়, মস ব্রায়োফাইটা মার্কেনসিয়া, ওখানে দেখা যায় পেয়ালার মতো বা কাপের মতো একটা অঙ্গ তৈরি হয়, অঙ্গজ অঙ্গ, তাকে বলে গেমা কাপ। এই গেমা কাপের মধ্যে থেকে অসংখ্য গেমা গঠিত হয়। এই গেমা কাপের মধ্যে গেমা গঠিত হয়, সেই গেমাগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়ে সেখান থেকে আবার অপত্য মার্কেনসিয়া তৈরি করে। মার্কেনসিয়া যে মস, এটা গেমা, নামটা মনে রাখবে এবং উদাহরণটাও মনে রাখবে, মার্কেনসিয়া। এরপরে আমরা অস্থানিক মুকুল। এই অস্থানিক মুকুল অনেক রয়েছে, এগুলো আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি, ফলে এগুলো ডিটেল কিছু আলোচনা করবো না। আমি শুধু দাগ দিয়ে বলে দিচ্ছি, তোমরা দাগ দিয়ে নাও। যেমন মূলজ মুকুল, পটলের মিষ্টি আলু, কাণ্ডজ মুকুল, পত্রজ মুকুল, পাথরকুচি, এগুলো সব পড়ে এসেছো। মূলের সাহায্যে হয় ভূনিম্নস্থ কাণ্ড, এর মধ্যে রয়েছে টিউবার, বাল্ব, কর্ম, রাইজো, সবই পড়েছে। অর্ধবায়বীয় কাণ্ড, এগুলো রানার, স্টোলন, অফসেট,
এগুলো পড়েছো, শাখার ঊর্ধ্বধাপ। এরপর বায়বীয় কাণ্ড বা এরিয়াল স্টেম, এখানেও পড়েছো বুলবিন। টিউরিয়ন প্রয়োজন হবে না, পড়তে পারো টিউরিয়ন এক ধরনের কয়েকটা উদ্ভিদের, জলজ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, এটা না পড়লেও চলবে। কৃত্রিম অঙ্গজ জননের আসক্তি। তাই কৃত্রিম অঙ্গজ জননে প্রথমে কোয়েশ্চেনটা লিখে নাও যে উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। দেখেছো? এরপর কৃত্রিম অঙ্গজ জননের পরপর টাইপগুলো আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে কাটিং বা শাখা কলম। খুব সিম্পল, গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই সেখান থেকে আবার চারা বেরোয়। বর্ষাকালে তোমরা জবা বা গাঁদা গাছের ডাল, কখনো গন্ধরাজ গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দাও এবং সেই কাটা অংশ থেকে মূল বেরোয়। যদি অক্সিজেন একটু লাগিয়ে দেওয়া যায় কাটা অংশে, তাহলে আরও তাড়াতাড়ি মূল বেরোবে। তো এটা হলো শাখা কলম। লেয়ারিং বা দাবা কলম 2 নম্বর। এখানে একটু বইয়ে, সাঁতরার বইতে কিছু গোলমাল করা আছে, তোমাদের একটু কারেকশন করিয়ে দেবো। বিতে দেখো লেয়ারিং বা দাবা কলম। এই দাবা কলম 3 রকমের হয়। এর আন্ডারে দেখো লেখা আছে মাউন্ট লেয়ারিং 1। 2 নম্বরে যেটা আছে এয়ার লেয়ারিং বা গুটি কলম, এটা হবে না। এই গুটি কলমটা হবে সি পয়েন্ট, অর্থাৎ 3 নম্বর। ওই লেয়ারিং দাবা কলম, সি হবে এয়ার লেয়ারিং বা গুটি কলম। এটা ইংরেজিতে গুটিও বলা হয়, GOOTE, গুটি। এটা সি পয়েন্টে আসবে। তাহলে দাবা কলমের আন্ডারে কটা পয়েন্ট? 3 রকম। মাউন্ট লেয়ারিং একটা। 2 নম্বর গ্রাউন্ড লেয়ারিং, এটা নেই, লিখে নাও। 2 নম্বর গ্রাউন্ড লেয়ারিং। আর 3 নম্বর টিপ লেয়ারিং যেটা রয়েছে এটাই হবে। তাহলে লেয়ারিং 3 রকম: মাউন্ট লেয়ারিং, গ্রাউন্ড লেয়ারিং, টিপ লেয়ারিং। আর সি পয়েন্টে আসছে গুটি কলম, আর ডি পয়েন্টে আসবে গ্রাফটিং বা জোড় কলম। এই পয়েন্টটা হবে ডি পয়েন্ট, গ্রাফটিং বা জোড় কলম। তাহলে 4টে পয়েন্ট আমরা আলোচনা করি। লেয়ারিং বা দাবা কলম, অর্থাৎ দাবা মানে চাপ দিয়ে, দাবিয়ে কোনো গাছের ডালকে দাবিয়ে নিচের দিকে নামিয়ে তার থেকে শাখা থেকে মূল তৈরি করা হয় এবং মূল উদ্ভিদ দেহ থেকে, জনিত্রী দেহ থেকে ওই অংশটাকে মূল বেরোলে অংশটা শাখাটাকে কেটে বিচ্ছিন্ন করে অন্য অপত্য তৈরি করা হয়। তো আমি তোমাদের এইখানে এই যে মাউন্ট লেয়ারিং, গ্রাউন্ড লেয়ারিং, টিপ লেয়ারিং একটু ছবির সাহায্যে দেখাবো। খুব সিম্পল, একটু ধারণা করে নাও। দেখ, প্রথমে আমি আসবো মাউন্ট লেয়ারিংয়ে। মাউন্ট লেয়ারিংয়ে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো এই ধরো মাটি, এই হলো গাছ, গাছের ডাল, এই ডালপালা, এটা গাছ, গাছের ডালপালা। কিছু গাছের শাখা মাটির নিচের দিক থেকে উৎপন্ন হয় এইরকম, এদিকটা শেকড়, এটা মূল। মাটি দিয়ে একটু উঁচু করে মাটি দিয়ে দেওয়া হয়, এই যে মাটি দিয়ে দেওয়া হলো, এটা মাটি। তাহলে মাটির নিচে কিছু শাখা, এগুলো শাখা চাপা পড়লো, তারপর এখান থেকে মূল বেরোয়, এইরকম মূল বেরোলো এই শাখা থেকে। তারপর এই গাছটাকে যদি, শাখাটাকে যদি বিচ্ছিন্ন করে নেওয়া হয় মাটি এবং মূল সহ, তাহলে অপত্য উদ্ভিদ তৈরি হয়। এটা হলো মাউন্ট লেয়ারিং, মাউন্ট লেয়ারিং। আর ধরা যাক এই একটা গাছ, গাছের একটা ডাল মাটির নিচের দিকে জোর করে নামিয়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, নিচের দিকে নামিয়ে দেওয়া হলো। একটা পাতা, শাখাটাকে জোর করে নিচে নামিয়ে দেওয়া হলো। তারপর এটা মাটি দিয়ে বা কোনো ভারী বস্তু দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো এবং ডালটা যাতে উঠে না যায় তাই এটা ভি আকৃতির কোনো গোঁজ দিয়ে মাটিতে এরকম গেঁথে দেওয়া হয়, অথবা উপরে কোনো ভারী ইট বা কোনো বস্তু, পাথর রেখে দেওয়া হয়। কিছুদিন পর দেখা যায় এই শাখা থেকে, এখান থেকে মূল বেরোবে এবং তারপর গাছটাকে বিচ্ছিন্ন করে লাগালে অপত্য উদ্ভিদ পাবো। এটা হচ্ছে গ্রাউন্ড লেয়ারিং। আরেকটা হলো টিপ লেয়ারিং। এটা হলো, এই ধরা যাক একটা গাছ, এর থেকে শাখা উৎপন্ন হয়, কিছু শাখাকে টেনে মাটির দিকে, আগাটাকে মাটিতে নামিয়ে দেওয়া হয়। এই ধরো গাছের পাতা ছিল, এগুলো পাতা, এই আগাটাকে মাটির দিকে নামিয়ে দেওয়া হয়, আগা। এই আগা থেকে পরে মূল বেরোবে, গাছের আগা থেকে মূল বেরিয়ে আসে।
তারপর এটা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, দিয়ে এটাকে মাটিতে লাগিয়ে দিলেই তার থেকে আবার অপত্য উদ্ভিদ হবে। এটাকে টিপ, যেহেতু শাখার আগাটা মাটিতে দেওয়া হয় একে বলে টিপ লেয়ারিং। তাহলে মাউন্ট, গ্রাউন্ড এবং এটা হলো টিপ লেয়ারিং, এই তিনভাবে এটা হয়। উদাহরণগুলো যা রয়েছে সেগুলো দেখবে। মাউন্ট লেয়ারিংয়ের উদাহরণ রয়েছে চন্দ্রমল্লিকা, পুদিনা। গ্রাউন্ড লেয়ারিংটা নেই, এটা তোমরা স্ট্রবেরি আর জুঁই লিখে রাখো, স্ট্রবেরি, জুঁই। টিপ লেয়ারিং ব্ল্যাকবেরি, বিউবেরি এসব উদ্ভিদের ক্ষেত্রে হয়। গুটি কলম, ছবিটা দেখলে বুঝতে পারবে। গুটি কলমের ক্ষেত্রে গাছের ডাল কিছুটা ছাল, ডাল থেকে ছাল চেঁচে দেওয়া হয়, দিলে ক্যাম্বিয়াম অংশটা বাইরে বেরিয়ে আসে। এবার ওই অংশে কিছু সার মাটি, গোবর মাটি বা সার মাটি এগুলো একসঙ্গে মিক্স করে সেই মাটি লেপে দেওয়া হয় ভালো করে, তারপর ওপরে একটা চট জড়িয়ে দেওয়া হয়, তারপর ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। এরপর ওখানে নিয়মিত জল দেওয়া হয়, বা ওপরে কখনো কখনো ওপরে যদি কোনো গাছের ডাল থাকে সেখানে একটা ভাঁড় বেঁধে দিয়ে তার নিচে ছোটো ফুটো করে দেওয়া হয় এবং সেখানে জল দিয়ে দিলে ভাঁড়ে ফোঁটা ফোঁটা হয়ে জল ওইখানে পড়তে থাকে, ফলে সবসময় ওই যে কলম অংশটা ভেজা থাকবে। কিছুদিন পর দেখা যাবে যে ওই মাটি দিয়ে চট দিয়ে বাঁধা অংশ থেকে মূল বেরিয়ে এসেছে, তারপর গাছ থেকে বিচ্ছিন্ন করে দিলে কেটে ওটা মাটিতে লাগিয়ে দিলে গাছ অপত্য উদ্ভিদ পাওয়া যাবে। যেমন এগুলো লেবু, এই আখ আছে বই, এটা আখ কিন্তু হবে না, আখে গুটি কলম হয় না, আখ একবীজপত্রী উদ্ভিদ, ফলে এখানে কোনো কলম গুটি কলম দেওয়া যায় না। লেবু, পেয়ারা, লিচু, বেদানা হবে, বেদানা এইসব গাছে গুটি কলম হয়। এরপরে আসবো গ্রাফটিং বা জোড় কলম। জোড় কলমের ক্ষেত্রে তোমরা আগে পড়েছো সিওন আর স্টক, এটা মাধ্যমিকে ছিল, যে যেটা উন্নত গাছ সেটা অংশটাকে বলে সিওন, আর যে অনুন্নত বা দেশি আমরা বলবো বা অনুন্নত গাছ যেটা ওই আমাদের জলবায়ুতে, স্বাভাবিক জলবায়ুতে সহজে জন্মায়, সেই গাছ, সেই অংশটাকে বলা হয় সিওন। অর্থাৎ যার সঙ্গে জোড় লাগানো হয় নিচে থাকে ওটা সিওন, ওপরে যে উন্নত অংশটা লাগানো হয় তাকে সরি নিচে যেটা থাকে সেটা হচ্ছে স্টক, আর উপরে যে উন্নত অংশ যেটা থাকে তাকে বলা হয় সিওন। তাহলে স্টক নিচে, যেটা মাটির সঙ্গে মাটিতে লাগানো হবে, আর সিওন হলো ওপরের অংশ। এবার এটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ক্যাম্বিয়াম টু ক্যাম্বিয়াম জোড় বাঁধে, অর্থাৎ স্টক এবং সিওনের ক্যাম্বিয়ামে উভয়ের ক্যাম্বিয়াম কলার মধ্যে জোড় বাঁধে। যেহেতু ক্যাম্বিয়াম কেবল দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম থাকে না, তাই কখনোই একবীজপত্রী উদ্ভিদে জোড় কলম দেওয়া সম্ভব নয়। এবার জোড় কলম বা এই গ্রাফটিংটা বিভিন্ন রকম হয়, যেমন সিওন গ্রাফটিং আর একটা বার্ড গ্রাফটিং হয়। এখানে সিওন গ্রাফটিং যেটা আমি বললাম অলরেডি, যে উপরে যে উন্নত উদ্ভিদ এটা সিওন। সিওন বিভিন্ন রকমের হয়। টাং গ্রাফটিং, টাং মানে কাটা অংশটা যদি জিভের মতো দেখতে হয়, ছবিতে দেখে নাও টাং গ্রাফটিং 132 নম্বর ছবির এতে রয়েছে। বিতে রয়েছে ওয়েজ গ্রাফটিং। ওয়েজ মানে একটা হয় এরকম ভিয়ের মতো, এইরকম যে স্টক হয় ভিয়ের মতো খাঁজ, আর সিওন যেটা হয় সেটা উল্টো গোজের মতো, সেইটা এইভাবে ঠিক নিচের অংশটা ভিয়ের মতো খাঁজ করা হয় এবং ওপরের অংশটা ঠিক এমনভাবে হয় যে সেই অংশে প্রবেশ করবে, অর্থাৎ ওপরেরটা স্টকটা হলো ঠিক গোজের মতো বা পেরেকের মতো, আর নিচে ভিয়ের মতো স্টক। তাহলে সিওন ভিয়ের মতো, স্টক হলো সিওন হলো গোজের মতো, স্টক হলো ভিয়ের মতো। এইভাবে হলো ওয়েজ গ্রাফটিং। ক্রাউন গ্রাফটিং হচ্ছে একসঙ্গে একটা স্টকে অনেকগুলো কাটা হয়, অনেকগুলো অংশ ভিয়ের মতো করে কাটা হয় বা টাঙের আকৃতিতে কাটা হয় এবং জিভের আকৃতিতে, এবং সেখানে অনেকগুলো সিওন পরপর জোড়া হয়, তারপর দিয়ে যা কাটা অংশে মোম লাগিয়ে দেওয়া হয়, দিয়ে ওখানে ব্যান্ডেজের মতো সুতো বা কোনো দড়ি জড়িয়ে দেওয়া হয় এবং অক্সিজেনও দেওয়া হয় তাড়াতাড়ি যাতে এটা তৈরি হয়ে যায়। অ্যাপ্রোচ হচ্ছে যেখানে দুটো ডালকে কাছাকাছি নিয়ে আসা হয়, অ্যাপ্রোচ গ্রাফটিং। একটা স্টক এবং সিওনের দুটো গাছের ডাল একসঙ্গে আনা হয়, দুটোর চেঁচে দেওয়া হয় কাণ্ড, তারপর সেখানে দুটোকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়, একটা স্টকের অংশ একটা সিওনের অংশ, দুটো ডাল, তারপর স্টকের যে আগা সেটাকে ছেটে দেওয়া হয়, তাহলে থেকে স্টকের আগা ছেটে দিলে কেবল গোড়াটা রয়ে গেল, আর সিওনের গোড়া ছেটে দেওয়া হয়, তাহলে ওপরে রয়ে গেল সিওন, নিচে রয়ে গেল স্টক, একসঙ্গে জুড়ে গিয়ে তৈরি হয়ে গেল। এটা কেবল অ্যাপ্রোচ, যেহেতু দুটো গাছের ডালকে কাছাকাছি টেনে আনা হয়। আর রয়েছে বার্ড গ্রাফটিং।
এটা হচ্ছে টি আকৃতি করে আগে ছাল চেঁচে দেওয়া হয়, স্টকের ছালটা চেঁচে দেওয়া হয় টি আকৃতি করে, চেঁচে দিলে তাহলে ক্যাম্বিয়াম কলাটা বেরিয়ে আসে। ওখানে মুকুল, সিয়ন অর্থাৎ উন্নত জাতের গাছের মুকুল ওই টি এর মতো অংশে খুব সাবধানে ওখানে প্রবেশ করিয়ে তারপর মোম দিয়ে জায়গাটা সিল করে বেঁধে দেওয়া হয়। এইভাবে করা হয় বার্ড গ্রাফটিং। তাহলে মনে রাখতে হবে এখানে যে গুরুত্বপূর্ণ সেটা হলো ক্যাম্বিয়ামের থেকে ক্যাম্বিয়াম অর্থাৎ সিওন ও স্টকের ক্যাম্বিয়ামের মধ্যে জোর বাঁধে। আশা করি বিষয়টি তোমাদের বুঝতে পেরেছ। এর পরবর্তী মাইক্রো প্রপাগেশন রয়েছে, যা আমরা পরের পর্বে আলোচনা করব।